আচ্ছা, স্ট্যাটিক জিকের নেক্সট পার্ট দেখো। এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো থেকে এগুলো আমি তুলেছি। মৌর্য যুগে প্রধান সেনাপতি কে ছিলেন? চাণক্য রাজনৈতিক উপদেষ্টা হিসাবে এবং সামরিক সেনাপতি ছিলেন অজিত শ্রী। কলিঙ্গ যুদ্ধের সময় কোন সম্রাটের সময় কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অশোক। মৌর্য সাম্রাজ্যের সেনাবাহিনী কেমন ছিল? স্থায়ী, সুসংগঠিত এবং বৃহৎ ছিল। তাহলে মৌর্য সাম্রাজ্যের সেনাবাহিনী কেমন ছিল? স্থায়ী, সুসংগঠিত এবং বৃহৎ। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো কি বলছে। প্রাচীন যুগে যুদ্ধ কৌশলে প্রধান অস্ত্র কী ছিল? ধনুর্বাণ, তলোয়ার, ঘোড়া এবং হাতির ব্যবহার ছিল প্রাচীন যুগের যুদ্ধ কৌশলে প্রধান অস্ত্র। অশোকের পরবর্তী নীতি কী ছিল? অশোকের পরবর্তী নীতি ছিল অহিংসা এবং বৌদ্ধ ধর্ম প্রচার। তারপরে গুপ্তযুগের সেনাবাহিনী কেমন ছিল? গুপ্তযুগের সেনাবাহিনী ছিল প্রাদেশিক এবং কেন্দ্রীভূত সেনাবাহিনী ছিল। মগধ সাম্রাজ্যের প্রশাসনের সাথে সেনাবাহিনী কেমন সংযুক্ত ছিল? কেন্দ্র এবং প্রদেশ নিয়ন্ত্রণের সাথে যুক্ত ছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। প্রাচীন ভারতের যুদ্ধ কৌশলে কোন প্রাণী ব্যবহৃত হতো? হাতি এবং ঘোড়া ব্যবহৃত হতো প্রাচীন ভারতের যুদ্ধ কৌশলের ক্ষেত্রে। মৌর্য যুগে সামরিক প্রশিক্ষণের জন্য কোন প্রতিষ্ঠান ছিল? তক্ষশিলা। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো। অশোকের সময় সামরিক অভিযান ও কর কোনভাবে নিয়ন্ত্রিত হতো? রাজার দপ্তর এবং প্রশাসক পর্যায়ে নিয়ন্ত্রিত হতো। প্রাচীন ভারতের প্রধান স্থপতিশৈলী কোনটি ছিল? প্রাচীন ভারতের প্রধান স্থপতি ছিল স্তূপ, মন্দির এবং ভাস্কর্য। অশোকের স্তম্ভের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? সিংহমূর্তি, শিলালিপি এবং নীতিলিপি লেখা ছিল অশোকের স্তম্ভের প্রধান বৈশিষ্ট্য। গুপ্ত যুগে স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য কী ছিল? গুপ্ত যুগের সরল, নান্দনিক এবং ভাস্কর্য প্রধান ছিল গুপ্ত যুগের স্থাপত্য শিল্পের প্রধান বৈশিষ্ট্য। হরপ্পা সভ্যতায় প্রধান শিল্পকর্ম কোনটি? টেরাকোটা, মৃৎশিল্প এবং মুদ্রা শিল্প হচ্ছে হরপ্পা সভ্যতার প্রধান শিল্পকর্ম। প্রাচীন ভারতের গুহা চিত্রকলা কোথায় খ্যাতি লাভ করেছিল? অজন্তা এবং ইলোরার গুহা ছিল প্রাচীন ভারতের গুহা চিত্রকলার মধ্যে এক উল্লেখযোগ্য এবং অন্যতম নিদর্শন। স্তূপ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? বুদ্ধের স্মৃতিস্তম্ভ এবং ধর্মচিহ্ন সংরক্ষণ ছিল স্তূপ নির্মাণের প্রধান বৈশিষ্ট্য। প্রাচীন ভারতের মূর্তিকলা কোন ধাতুতে প্রধান ছিল? ব্রোঞ্জ এবং পাথরের ধাতুতে প্রধান ছিল প্রাচীন ভারতের মূর্তিকলা। গুপ্ত যুগের স্থাপত্যে প্রধান উপকরণ কী ছিল? পাথর এবং ইট ছিল গুপ্ত যুগের স্থাপত্যের প্রধান উপকরণ। প্রাচীন ভারতীয় স্থাপত্যে প্রধান ধর্মীয় প্রতীক কোনটি ছিল? চক্র, স্তূপ এবং মূর্তি ছিল প্রাচীন ভারতীয় স্থাপত্যে প্রধান ধর্মীয় প্রতীক। প্রাচীন চীন শিল্পকলায় প্রধান থিম কী ছিল? ধর্মীয়, রাজকীয় এবং সামাজিক জীবন ছিল প্রাচীন শিল্পকলার প্রধান থিম। তারপরে দেখো, মৌর্য যুগে স্থানীয় প্রশাসকের প্রধান একক কী ছিল? গ্রাম এবং নগর ছিল মৌর্য যুগে স্থানীয় প্রশাসকের প্রধান একক। গুপ্ত যুগে প্রশাসনের বৈশিষ্ট্য কী ছিল? কেন্দ্রীভূত রাজতন্ত্র এবং প্রাদেশিক শাসন ব্যবস্থা ছিল গুপ্ত যুগের প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরের পার্ট দেখো। প্রাচীন ভারতের প্রধান সামাজিক শ্রেণী কতটি ছিল? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র ছিল প্রাচীন ভারতের প্রধান সামাজিক শ্রেণী। বৈদিক যুগে নারীর অবস্থান কেমন ছিল? সীমিত এবং পরিবার কেন্দ্রিক ছিল বৈদিক যুগের নারীর অবস্থান। মৌর্য যুগে কর ব্যবস্থার প্রধান উৎস কী ছিল? জমি এবং বাণিজ্য ছিল মৌর্য যুগের কর ব্যবস্থার প্রধান উৎস। প্রাচীন ভারতের গ্রাম সমাজের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? স্বনিয়ন্ত্রিত এবং কৃষিভিত্তিক ছিল প্রাচীন ভারতের গ্রাম সমাজের প্রধান বৈশিষ্ট্য। গুপ্ত যুগে তারপরে প্রশ্ন দেখো, গুপ্ত যুগে রাজা এবং প্রাদেশিক শাসকের কর্তব্য কী ছিল? আইন শৃঙ্খলা ও কর সংগ্রহ ছিল গুপ্ত যুগের রাজা এবং প্রাদেশিক শাসকের প্রধান কর্তব্য। প্রাচীন যুগে প্রধান
প্রশাসক এবং সেনাপতির সম্পর্ক কেমন ছিল? রাজার অধীনে এবং সুসংগঠিত ছিল প্রাচীন যুগের প্রশাসক এবং সেনাপতির সম্পর্ক। প্রাচীন ভারতের রাজনীতিতে চাণক্যের ভূমিকা কী ছিল? রাজনীতি এবং অর্থনৈতিক পরামর্শদাতা, অর্থাৎ পলিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক, এই দুটো ক্ষেত্রে পরামর্শদাতা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের সমাজে ধর্ম এবং নৈতিকতা কিভাবে প্রয়োগ করা হতো? ধর্মশাস্ত্র এবং আইন অনুযায়ী প্রয়োগ করা হতো। প্রাচীন ভারতের জ্যোতিষবিদ্যা এবং কোন উপকরণের উপর নির্ভর করত? সূর্যঘড়ি এবং জলঘড়ির উপর নির্ভর করত। আর্যভট্ট কোন যুগের গণিত এবং জ্যোতিষবিদ্যায় খ্যাতি অর্জন করেছিলেন? গুপ্ত যুগে। তাহলে আর্যভট্ট কোন যুগে গণিত এবং জ্যোতিষবিদ্যায় খ্যাতি অর্জন করে? গুপ্ত যুগে খ্যাতি অর্জন করে। শূন্যের ধারণা কোন যুগে উদ্ভাবিত হয়? গুপ্ত যুগে শূন্যের ধারণা উদ্ভাবিত হয়। প্রাচীন ভারতের আয়ুর্বেদিক চিকিৎসা কোন গ্রন্থে সংরক্ষিত? চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতায় সংগৃহীত। শলাকিকা পদ্ধতি কোন কাজে ব্যবহার করা হয়? অস্ত্রবিদ্যা এবং গণনার কাজে কিন্তু শলাকিকা যেটাই বলো না কেন পদ্ধতি ব্যবহার করা হতো। প্রাচীন ভারতের কৃষিকাজে প্রধান প্রযুক্তি কী ছিল? হাল, সেচ ব্যবস্থা এবং নৌচালনা ছিল প্রাচীন ভারতের কৃষিক্ষেত্রে প্রধান যুক্তিযুক্ত বিষয়। প্রাচীন ভারতের ধাতু শিল্পের প্রধান উদাহরণ কী ছিল? ব্রোঞ্জ মূর্তি এবং যন্ত্রাংশ ছিল প্রাচীন ভারতের ধাতু শিল্পের প্রধান উপকরণ। প্রাচীন ভারতের স্থাপত্যে প্রধান উপকরণ কী ছিল? পাথর, ইট এবং ধাতু ছিল প্রাচীন ভারতের স্থাপত্যের প্রধান উপকরণ। গুপ্ত যুগে গণিত উদ্ভাবনের কী ছিল? দশমিক সংখ্যা এবং শূন্যের পদ্ধতি ছিল ব্যবহার ছিল গুপ্ত যুগের প্রধান উদ্ভাবনের মেইন বিষয়। আচ্ছা, তারপরে দেখো প্রশ্ন কি বলেছে। তারপরের প্রশ্ন 240 কি বলছে? প্রাচীন ভারতের জ্যোতিষবিদ্যায় সূর্যের অবস্থান নির্ধারণের উপায় কী ছিল? জ্যামিতিক এবং কালানুসারে হিসাব ছিল প্রাচীন ভারতের জ্যোতিষবিদ্যায় সূর্যের অবস্থান নির্ণয়কারী প্রধান উপাদান। মহাভারত কে রচনা করেছিলেন? বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন। তাহলে মহাভারত যদি বলা হয় কে রচনা করেছিলেন? বেদব্যাস। নেক্সট প্রশ্ন, রামায়ণ কে রচনা করেছিলেন? বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। তাহলে তোমার যদি জিজ্ঞেস করে রামায়ণ কে রচনা করেছিলেন? বাল্মীকি। প্রাচীন নাট্যকার কে ছিলেন? ভাস ছিলেন প্রাচীন নাট্যকার হিসেবে বিবেচিত। গুপ্ত যুগের সাহিত্য বৈশিষ্ট্য কী ছিল? কাব্যিক এবং ধর্মী এবং নান্দনিক ছিল গুপ্ত যুগের সাহিত্যের ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য। আমরা যদি গুপ্ত যুগের সাহিত্যের কথা আলোচনা করি তো কাব্যিক এবং নান্দনিক ক্ষেত্রে আমরা কিন্তু উল্লেখযোগ্য এবং যথাযথ ব্যবহার কিন্তু পাই। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন, বৈদিক সাহিত্যে কোন ভাষায় সংগৃহীত ছিল? বৈদিক সাহিত্য ছিল পালি ভাষায় সংগৃহীত। বৈদিক সাহিত্য ছিল, তাহলে কি বলা যাবে? বৈদিক সাহিত্য কি ছিল? পালি ভাষায় সংগৃহীত ছিল। আচ্ছা, তারপরে প্রশ্ন, জৈন সাহিত্য কোন ভাষায় সংগৃহীত ছিল? পলি বা প্রাকৃত ভাষায় কিন্তু জৈন যে সাহিত্য ছিল সংরক্ষিত ছিল। স্তূপ নির্মাণ কোন ধর্মের সাথে সম্পর্কিত? স্তূপ নির্মাণ অ্যাকচুয়ালি কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত একটি বিষয়। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো কি বলছে। প্রাচীন ভারতের স্থাপত্য প্রধান বৈশিষ্ট্য কী ছিল? মন্দির, স্তূপ এবং ভাস্কর্য ছিল প্রাচীন ভারতের স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রাচীন ভারতের স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য ছিল মন্দির, স্তূপ এবং ভাস্কর্য। আচ্ছা, তারপরে প্রশ্ন, নাট্যশাস্ত্রের রচয়িতাকে? ভবমি হচ্ছে নাট্যশাস্ত্রের রচয়িতা। নৃত্য এবং সঙ্গীতের উৎস কোন যুগ থেকে এসেছে? বৈদিক যুগ থেকে এসেছে নৃত্য এবং সঙ্গীতের উৎস। বৌদ্ধ ধর্মের 4টি নীতিশাস্ত্র কি? চতুরার্য সত্য হচ্ছে বৌদ্ধ ধর্মের 4টি নীতিশাস্ত্র। জৈন ধর্মের প্রধান নীতি কি? অহিংসা, সত্য এবং অসংযম হচ্ছে জৈন ধর্মের প্রধান নীতি। আচ্ছা, তারপরে কি? প্রাচীন ভারতের দর্শনের শাখা কি কি? নায়া,
বৈশালাকা, সামখ্যা, যোগা, মীমাংসা এবং বেদান্তা প্রাচীন ভারতের দর্শনের প্রধান শাখা। বৌদ্ধ ধ্যান পদ্ধতি কি নামে পরিচিত? সমাধি নামে পরিচিত হচ্ছে বৌদ্ধ ধ্যান পদ্ধতি। আচ্ছা, অশোকের ধর্মনীতির মূল উপদেশে কি ভিত্তি করে? অহিংসা এবং অসহিষ্ণুতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। ধর্ম এবং নীতি শিক্ষার কেন্দ্র আমরা যদি লক্ষ্য করি তাহলে কী ছিল? আশ্রম এবং গুরুকুল ছিল ধর্ম এবং নীতি শিক্ষার প্রধান কেন্দ্র। বৌদ্ধ ধর্মে প্রধান উৎসব কোনটি? বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা ছিল বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, জৈন ধর্মের তীর্থঙ্করের সংখ্যা কটি? জৈন ধর্মের তীর্থঙ্করের সংখ্যা অ্যাকচুয়ালি 24টি। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মচিহ্ন কোনটি? ধর্মচক্র বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মচিহ্ন হিসেবে কিন্তু বিবেচিত হয়। আচ্ছা, প্রাচীন ভারতীয় দর্শন কোন গ্রন্থে সংরক্ষিত? উপনিষদ, বেদান্ত এবং বৈদিক দর্শনে কিন্তু সংরক্ষিত প্রাচীন ভারতীয় দর্শন। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। মৌর্য রাজা এবং প্রাদেশিক শাসকের কর্তব্য কী ছিল? আইন শৃঙ্খলা বজায় রাখে এবং কর সংগ্রহ করাই ছিল মৌর্য যুগের রাজা এবং প্রাদেশিক শাসনের প্রধান কর্তব্য। প্রাচীন ভারতের প্রধান শিক্ষার কেন্দ্র কী ছিল? তক্ষশিলা এবং নালন্দা ছিল প্রাচীন ভারতের প্রধান শিক্ষার কেন্দ্র। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? 10,000 থেকে 20,000 ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা। তক্ষশিলা কোন বিষয়ে চিকিৎসার জন্য প্রসিদ্ধ ছিল? চিকিৎসা, গণিত এবং যুদ্ধ কৌশলের উপর প্রসিদ্ধ ছিল। বৈদিক যুগে শিক্ষার প্রধান মাধ্যম কী ছিল? গুরু শিষ্য পরম্পরা ছিল বৈদিক যুগের শিক্ষার প্রধান মাধ্যম। তারপরে প্রশ্ন কি, প্রাচীন ভারতের বাণিজ্যিক শহর কোনটি ছিল? পাটালিপুত্র এবং হরপ্পা ছিল প্রাচীন যুগের বাণিজ্যিক শিল্পকেন্দ্রের প্রধান উৎস। প্রাচীন ভারতের বিদেশি বাণিজ্য প্রধান পণ্য কী ছিল? মশলা, সোনা এবং রেশম এবং কাপড় ছিল প্রাচীন ভারতের বিদেশি বাণিজ্যের উল্লেখযোগ্য পণ্য। মৌর্য যুগে করের উৎস কী ছিল? জমি এবং বাণিজ্য ছিল মৌর্য যুগের করের প্রধান উৎস। গুপ্ত যুগে বাণিজ্য বৃদ্ধি কোনভাবে হয়েছে? বাজার ব্যবস্থা এবং মুদ্রার ব্যবহারের ফলে হয়েছে। আচ্ছা, বৈদিক যুগে অর্থনৈতিক সম্পদ কী ছিল? কৃষি এবং পশুপালন ছিল বৈদিক যুগের অর্থনৈতিক সম্পদের মূল ভিত্তি। প্রাচীন ভারতে শ্রমিক কোন কাজে নিযুক্ত ছিল? কৃষি এবং কুমারী শিল্পে নিযুক্ত ছিল। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধকে বলা হয় থাকে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। বৌদ্ধ ধর্মের প্রধান শিক্ষা হচ্ছে চতুরার্য সত্য হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান শিক্ষা। জৈন ধর্মের প্রধান প্রতিষ্ঠাতাকে মহাবীর জৈনকে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে চিহ্নিত করা হয়। জৈন ধর্মের মূল নীতি কি? অহিংসা, সত্য, অসংযম হচ্ছে জৈন ধর্মের মূল নীতি হিসেবে বিবেচিত। বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে প্রধান পার্থক্য কি? বৌদ্ধে বুদ্ধকে পূজ্য করা হয়, জৈন ধর্মে তীর্থঙ্করকে পূজ্য করা হয়। মানে দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। আচ্ছা, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম আমরা জানি ত্রিপিটক। ত্রিপিটককে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: বিনয় পিটক, অভিধর্ম পিটক এবং সূত্র পিটক। আচ্ছা, জৈন ধর্মের কতগুলি তীর্থঙ্কর ছিল? 24টি তীর্থঙ্কর ছিল। আচ্ছা, বৌদ্ধ ধ্যান পদ্ধতি কী নামে পরিচিত? সমাধি নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বৌদ্ধ ধ্যান পদ্ধতি কী নামে পরিচিত? সমাধি নামে পরিচিত। বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব কোনটি? বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমাকে বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব হিসাবে বিবেচিত করা হয়ে থাকে। জৈন ধর্মের প্রধান শিক্ষা কি? আত্মশুদ্ধি এবং ধর্মপথ হচ্ছে জৈন ধর্মের প্রধান শিক্ষা। নেক্সট প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের প্রধান স্থাপত্যশৈলী কোনটি? স্তূপ, মন্দির এবং ভাস্কর্য হচ্ছে প্রাচীন ভারতের প্রধান স্থাপত্যশৈলী। অশোকের স্তম্ভের প্রধান বৈশিষ্ট্য কি? সিংহমূর্তি, শিলালিপি, নৈতিক বার্তা হচ্ছে অশোকের স্তম্ভের প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, গুপ্ত যুগে স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য কী ছিল? সরল, নান্দনিক ভাস্কর্য প্রধান ছিল গুপ্ত যুগের স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। হরপ্পা সভ্যতার প্রধান শিল্পকর্ম কোনটি? টেরাকোটা, মৃৎশিল্প এবং মুদ্রা ছিল হরপ্পা সভ্যতার প্রধান শিল্পকর্ম।
আচ্ছা, প্রাচীন ভারতের চিত্রকলা কোথায় খ্যাতি লাভ করেছে? অজন্তা এবং এলোরা গুহাচিত্রে প্রাচীন ভারতের চিত্রকলা কিন্তু খ্যাতি লাভ করেছে। স্তূপ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? বুদ্ধের স্মৃতিস্তম্ভ এবং ধর্মচিত্র সংরক্ষণ ছিল স্তূপ নির্মাণের প্রধান উদ্দেশ্য বা বৈশিষ্ট্য। প্রাচীন ভারতের মূর্তিকলা কোন ধাতুতে ছিল? ব্রোঞ্জ এবং পাথরের ধাতুতে ছিল। আচ্ছা, গুপ্ত যুগের স্থাপত্যে প্রধান উপকরণ কী ছিল? ইট, পাথর এবং ইট ছিল গুপ্ত যুগের স্থাপত্যের প্রধান উপকরণ। প্রাচীন শিল্পকলার থিম কী ছিল? ধর্মীয় এবং রাজকীয় এবং সামাজিক জীবন ছিল প্রাচীন শিল্পকলার প্রধান থিম হিসেবে বিবেচিত। আচ্ছা, প্রাচীন ভারতের স্থাপত্যে প্রধান ধর্মীয় প্রতীক কী ছিল? চক্র, স্তূপ এবং মূর্তি ছিল প্রাচীন ভারতের স্থাপত্যে প্রধান ধর্মীয় প্রতীক হিসেবে বিবেচিত। মৌর্য সাম্রাজ্যের প্রশাসন কেমন ছিল? কেন্দ্রীভূত এবং সুসংগঠিত প্রশাসন ছিল মৌর্য সাম্রাজ্যের প্রশাসন। চাণক্যের অর্থশাস্ত্রে কি গুরুত্বপূর্ণ শাসননীতি আছে? শৃঙ্খলা, কর ব্যবস্থা এবং সামরিক শক্তি আছে চাণক্যের অর্থশাস্ত্রের মূল শাসননীতি। মৌর্য যুগে কর প্রধান উদ্দেশ্য কী ছিল? জমি এবং বাণিজ্য ছিল মৌর্য যুগের করের প্রধান উৎস। অশোকের নীতিস্তম্ভে লেখা বার্তা কী ধরনের ছিল? নৈতিক এবং ধর্মমূলক ছিল অশোকের নীতিস্তম্ভের প্রধান বার্তা। গুপ্ত যুগের প্রশাসক কেমন ছিল? কেন্দ্রীভূত রাজতন্ত্র এবং প্রাদেশিক শাসন ছিল গুপ্ত যুগের প্রশাসনের মূল কাণ্ডারি বা মূল বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো কি বলছে। প্রাচীন যুগে আইন প্রণয়নের উৎস কী ছিল? ধর্মশাস্ত্র এবং রাজনীতি ছিল প্রাচীন যুগে আইন প্রণয়নের মূল ভূমিকায়। আচ্ছা, মৌর্য যুগে সেনাপতি এবং প্রশাসনের সম্পর্ক কেমন ছিল? রাজার অধীনে সুসংগঠিত ছিল মৌর্য যুগে সেনাপতি এবং প্রশাসনের যে সম্পর্ক। তারপরে প্রশ্ন কি বলছে দেখো। মৌর্য যুগে স্থানীয় প্রশাসনের একক কী ছিল? গ্রাম এবং নগর ছিল মৌর্য যুগের স্থানীয় প্রশাসনের মূল বৈশিষ্ট্য। গুপ্ত যুগে স্থানীয় প্রশাসন কেমন ছিল? রাজা নিয়ন্ত্রিত এবং নিয়মিক তদারকিকারী মৌর্য যুগের রাজা এবং প্রাদেশিক শাসন ব্যবস্থা। আচ্ছা, মৌর্য যুগে রাজা এবং প্রাদেশিক শাসনের কর্তব্য কী ছিল? আইন শৃঙ্খলা এবং বজায় রাখা এবং কর সংগ্রহ করা। নেক্সট দেখো কি বলছে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, বিভিন্ন যে পরীক্ষাগুলো এসছে তার থেকে আমি কম্পাইলিং করে তুলেছি যাতে করে কোনো প্রবলেম না হয়। প্রাচীন ভারতের কৃষিকাজে প্রধান প্রযুক্তি কী ছিল? হাল এবং সেচ ব্যবস্থা এবং নৌচালনা। প্রাচীন ভারতের ধাতু শিল্পের প্রধান উপকরণ কী ছিল? ব্রোঞ্জ, মূর্তি এবং যন্ত্রাংশ ছিল প্রাচীন ভারতের ধাতু শিল্পের প্রধান উপকরণ। আর্যভট্ট কোন ক্ষেত্রে খ্যাতিমান ছিলেন? গণিত এবং জ্যোতিষবিদ্যায় খ্যাতিমান ছিলেন আর্যভট্ট। শূন্যের ধারণা কোন যুগে উদ্ভাবিত হতো? গুপ্ত যুগে উদ্ভাবিত হতো শূন্যের ধারণা। প্রাচীন ভারতের আয়ুর্বেদিক এবং চিকিৎসা শাস্ত্র সংরক্ষিত ছিল চরক সংহিতায়। শলালিকা পদ্ধতি কোন কাজে ব্যবহৃত হতো? অস্ত্রবিদ্যা এবং গণনার কাজে কিন্তু শলালিকা পদ্ধতি ব্যবহার করা হতো। জ্যোতিষবিদ্যার জন্য কোন উপকরণ ব্যবহার করা হতো? সূর্যঘড়ি এবং জলঘড়ি ব্যবহার করা হতো। প্রাচীন ভারতের স্থাপত্যে প্রধান উপকরণ কী ছিল? ইট, পাথর এবং ধাতু ছিল প্রাচীন ভারতের স্থাপত্যে প্রধান উপকরণ। গুপ্ত যুগে গণিতে প্রধান উদ্ভাবন কী ছিল? দশমিক সংখ্যা পদ্ধতি এবং শূন্যের ব্যবহার ছিল গুপ্ত যুগে গণিতের প্রধান উদ্ভাবন। প্রাচীন ভারতের জ্যোতিষবিদ্যায় সূর্যের অবস্থান নির্ধারণের উপায় কী ছিল? জ্যামিতিক হিসাব এবং সময় নির্ণয়। প্রাচীন ভারতের প্রধান অর্থনীতি কোন ধরনের ছিল? কৃষি এবং বাণিজ্য ছিল প্রাচীন ভারতের অর্থনীতি এবং প্রধান ক্ষেত্র। প্রাচীন ভারতের প্রধান কৃষিজাত পণ্য কী ছিল? ধান, গম, যো এবং তেলবীজ ছিল প্রাচীন ভারতের প্রধান কৃষিজাত ক্ষেত্র। প্রাচীন ভারতের মুদ্রা ব্যবস্থা কেমন ছিল? সোনা, রূপা, কাঁচা কয়েন ছিল প্রাচীন ভারতের মুদ্রা ব্যবস্থা। প্রাচীন ভারতের প্রধান বাণিজ্যিক শহর কী ছিল? পাটালিপুত্র এবং হরপ্পা ছিল প্রাচীন ভারতের প্রধান বাণিজ্যিক শহর। তারপরে হচ্ছে প্রাচীন ভারতের
ভারতের বিদেশি বাণিজ্য প্রধান উপকরণ কী ছিল? মশলা, সোনা এবং কাপড় গয়না ছিল প্রাচীন ভারতের বিদেশি বাণিজ্যের প্রধান পণ্য। বৈদিক যুগে প্রধান অর্থনৈতিক সম্পদ কী ছিল? বৈদিক যুগে প্রধান অর্থনৈতিক সম্পদ ছিল কৃষি এবং পশুপালন। মৌর্য যুগে কর ব্যবস্থা কেমন ছিল? জমি এবং বাণিজ্যিক কর ছিল মৌর্য যুগের কর ব্যবস্থার প্রধান অঙ্গ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগে বাণিজ্য বৃদ্ধির ফলে প্রধান উপায় কী ছিল? বাজার ব্যবস্থা এবং মুদ্রাস্ফীতির ব্যবহার। বৈদিক যুগে অর্থনৈতিক সম্পদ কেমন ছিল? বৈদিক যুগে অর্থনৈতিক সম্পদ ছিল পশুপালন এবং কৃষি। আচ্ছা, তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতের কোন কাজে শ্রমিক কোন কাজে নিযুক্ত ছিল? কৃষি, কুমারী শিল্প এবং ধাতু শিল্প প্রভৃতি কাজে নিযুক্ত ছিল। মৌর্য যুগের প্রধান রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্র ছিল মৌর্য যুগের প্রধান রাজধানী। অশোকের সময় কোন অঞ্চলকে বিজিত করা হতো? কালিঙ্গ বা কলিঙ্গ যে অঞ্চল সেটাকে বিজিত করা হয়েছিল। গুপ্ত যুগে প্রধান শহর কী ছিল? পাটালিপুত্র। তাহলে গুপ্ত যুগের প্রধান শহর যদি আমরা চিহ্নিত করে থাকি তাহলে পাটালিপুত্রকে চিহ্নিত করব। মৌর্য যুগের প্রশাসন কেমন ছিল? কেন্দ্রীভূত এবং সুসংগঠিত প্রশাসন ছিল। চাণক্যের অর্থশাস্ত্রে কোন গুরুত্বপূর্ণ নীতিকথা আছে? শৃঙ্খলা, কর ব্যবস্থা এবং সামরিক শক্তির কথা বলা আছে। মৌর্য যুগে করের প্রধান উৎস ছিল জমি এবং বাণিজ্য থেকে কর ব্যবস্থা করা হতো। অশোকের নীতিস্তম্ভে লেখা বার্তা কী ছিল? নৈতিক এবং ধর্মমূলক বার্তা ছিল। গুপ্ত যুগের প্রশাসক কেমন ছিল? কেন্দ্রীভূত রাজতন্ত্র এবং প্রাদেশিক শাসন ছিল গুপ্ত যুগের প্রশাসন। আচ্ছা, প্রাচীন ভারতের আইন প্রণয়নের প্রধান উৎস কী ছিল? ধর্মশাস্ত্র এবং রাজনীতি ছিল প্রাচীন ভারতের আইন প্রণয়নের প্রধান উৎস। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, মৌর্য যুগে রাজা এবং প্রাদেশিক শাসকের কর্তব্য কী ছিল? আইন শৃঙ্খলা বজায় রাখা ছিল মৌর্য যুগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলো যদি টাইম টু টাইম তোমরা ফলো আপ করো ভীষণভাবে উপকার হবে, কারণ এগুলো সব কম্পাইলিং কোয়েশ্চেনের কিন্তু পর্যাপ্ত।